কলকাতার এক শান্ত পাড়ায় থাকতো শ্রেয়া। দিনের বেলা সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলে সেই পাড়ায় যেন অন্য একটা অচেনা জগতে বদলে যেত। পুরনো বাড়িগুলোর জানালায় তখন অদ্ভুত ছায়া নড়াচড়া করতো, আর বাতাসে ভেসে আসতো এক অজানা ফিসফিসানির শব্দ। শ্রেয়া ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে ভালোবাসতো, কিন্তু সে কখনো ভাবেনি একদিন সেই গল্পের মতোই তার জীবনে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছে আপনাদের সঙ্গে গল্পদ্বীপের একটা ভূতের স্পেশাল এপিসোডে। আর আজকের গল্প সৌরেন্দ্রীর লেখা। সৌরেন্দ্রীর সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা তুলে ধরা হয়েছে আজকের ভিডিওতে। শুরু হচ্ছে আজকের গল্প, রাত 12টায় শ্রেয়ার ভূত দর্শন। গল্প পাঠে আমি দীপ থাকছি আপনাদের সঙ্গে, গল্পের সূত্রধর এবং শ্রেয়ার ভূমিকায় থাকছে শৈলী আপনাদের সঙ্গে। শুরু হচ্ছে আজকের গল্প, রাত 12টায় শ্রেয়ার ভূত দর্শন। কলকাতার এক শান্ত পাড়ায় থাকতো শ্রেয়া। সে ছিল খুব সাহসী মেয়ে, কিন্তু ভূতের গল্প শুনতে ভালোবাসতো। রাতে ঘুমানোর আগে সে প্রায় ভূতের গল্প পড়তো। আর একদিন শীতের রাতে শ্রেয়া তার মামার বাড়িতে গেল। বাড়িটা খুব পুরনো ছিল, লাল ইটের দেওয়াল, বড় বড় জানালা আর লম্বা অন্ধকার করিডোর। গ্রামের লোকেরা বলতো ওই বাড়িতে নাকি মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটে। রাত তখন প্রায় 12টা, সবাই ঘুমিয়ে পড়ছে, কিন্তু শ্রেয়ার ঘুম আসেনি। জানালার বাইরে চাঁদের আলো পড়ে চারপাশটা কেমন রহস্যময় লাগছিল। হঠাৎ সে শুনতে পেল একটা শব্দ। টুক টুক টুক। মনে হলো কেউ যেন করিডোর ধরে ধীরে ধীরে হাঁটছে। শ্রেয়ার বুকটা ধড়ফড় করতে লাগলো। সে আস্তে আস্তে দরজাটা খুলে বাইরে তাকালো। লম্বা করিডোরের শেষ প্রান্তে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। শ্রেয়া প্রথমে ভাবলো হয়তো কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু একটু পরেই সে দেখতে পেল অবয়বটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, অথচ কোনো পায়ের শব্দ নেই। শ্রেয়া কাঁপতে কাঁপতে বলে উঠল। কে কে ওখানে? অবয়বটা থেমে গেল, আর তারপর খুব আস্তে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল। ভয় পেও না। হঠাৎ করে বাতাস জোরে বইতে শুরু করে দিল, জানালাগুলো কাঁপতে লাগলো। মুহূর্তের মধ্যে সেই অবয়বটা মিলিয়ে যায়। পরের দিন সকালবেলা শ্রেয়া সব কথাগুলো তার মামাকে বলে। মামা একটু চুপ করে থেকে উত্তর দিলেন, অনেক বছর আগে এই বাড়িতে একটা ছোট মেয়ে থাকতো, জানতিস? একটা দুর্ঘটনার সময় সে মারা যায়। গ্রামের মানুষ বলে মাঝে মধ্যে সে নাকি এই বাড়িতে দেখা দেয়। সেই কথাটা শুনে শ্রেয়ার গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই রাতের পর আর কখনো সেই মেয়েটিকে সেখানে দেখা যায়নি। তবুও সেই রাতটা তার জীবনের সব থেকে বড় রহস্যময় স্মৃতি হয়ে থেকে গেল। সেদিনের পর সে কি সত্যি আর সেই ভূতটা দেখেছিল, নাকি সেটা ছিল তার কল্পনা? সেই ঘটনার পর কয়েকদিন শ্রেয়া কিছু অদ্ভুত জিনিস অনুভব করতে লাগছিল। রাতে ঘুমোতে গেলে তার মনে পড়ে যেত সেই সাদা অবয়বটা আর সেই মেয়ের কণ্ঠ। ভয় পেও না। কয়েক মাস পর আবার একদিন শ্রেয়া মামার বাড়িতে যায়। এবার সে মনে ঠিক করলো সেদিনের সেই রহস্যটা যদি আবার তার সামনে আসে, তবে সেই সাহস করে সত্যিটা জানার চেষ্টা করবে। সেই রাতেও বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। চারপাশে আবার নীরবতা। বাইরে চাঁদের আলো ঠিক আগের রাতের মতোই জানালা দিয়ে ঢুকছিল। হঠাৎ করে আবারও সেই শব্দ শুরু হলো। টুক টুক টুক। শ্রেয়া বুক কেঁপে উঠলো। সে ধীরে ধীরে দরজাটা খুললো। করিডোরের দিকে তাকাতেই হঠাৎ করে শরীরটা ঠান্ডা হয়ে গেল, আর সেই সাদা অবয়ব তার সামনে দাঁড়িয়ে। কিন্তু শ্রেয়া এবারে আর ভয় পায়নি। সাহস করে এগিয়ে ধীরে ধীরে সামনে গিয়ে বলে উঠল। তুমি কে? কিছুক্ষণ নীরবতা, তারপর আবার সেই নরম কণ্ঠ। আমি এখানে একা থাকি অনেক দিন ধরে। শ্রেয়ার মনে এক অদ্ভুত মায়া তৈরি হয়। সে আর ভয় পেল না। ঠিক তখনই জানালার বাইরে আবারও সেই একইভাবে জোরে বাতাস উঠল। করিডোরের আলো ঝাপসা হয়ে গেল, আর এক মুহূর্তের মধ্যেই সেই অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। পরের দিন সকালে শ্রেয়া করিডোরের শেষ ঘরটা দেখতে গেল। ঘরটা অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। ভেতরে একটা পুরনো টেবিল আর দেওয়ালে একটা মেয়ের ছবি ঝুলছিল। ছবিটার দিকে তাকিয়ে শ্রেয়া চমকে উঠল। ছবিটার মতোই সেই অবয়বটাকে একই দেখতে। তখনই তার মামা বলে উঠলেন, ওই মেয়েটার নাম ছিল মীরা। অনেক বছর আগে এই বাড়িতেই তার মৃত্যু হয়েছিল। সেদিন সেই থেকে শ্রেয়া আর কখনো তাকে দেখেনি।
কিন্তু মাঝে মাঝে যখন গভীর রাতে হাওয়া বয়ে যায় আর করিডোরে হালকা শব্দ শোনা যায়, তখন শ্রেয়ার মনে হয় হয়তো সেই ছোট্ট মেয়েটা এখনো তার পুরনো বাড়ির অন্ধকার করিডোরে চুপচাপ হাঁটছে। গ্রাম বাংলায় ছড়িয়ে রয়েছে অসংখ্য এরকম ভূতের ঘটনা। আর আপনার সাথে যদি এরকম ভূতের ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই গল্পটা আমাদেরকে পাঠাতে পারেন। আমরা সেই গল্পটা তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে। দেখা হচ্ছে পরের একটা গল্পে পরের সপ্তাহে। ততক্ষণের জন্য আমি দীপ এবং সহেলি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্পদ্বীপের আড্ডার পাশে থাকুন।